যেভাবে দুর্ঘটনা ঘটলো, মিথেন গ্যাস তৈরি হয়েছিল ডাম্পিং গ্রাউন্ডে, যার ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে। আসানসোলেও তো দুই পাশে ডাম্পিং গ্রাউন্ড আছে জাতীয় সড়কে, মানে কতটা আতঙ্কিত করছে মানুষকে। হ্যাঁ, অবশ্যই এখানেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়, কারণ 2007-এ এরকম একটা ঘটনা ঘটেছিল, যদিও সেটা জানা নেই যে মিথেন গ্যাসের জন্য হয়েছিল নাকি ওই কয়লা খোঁড়ার জন্য হয়েছিল। আর সাধারণত জৈব যে জিনিসগুলো থাকে সেইগুলোই পচন ধরে এবং তার থেকেই মিথেন গ্যাস উৎপন্ন হয়। যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই বিস্ফোরণটা ঘটে থাকে সাধারণত। এবং এখানে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে যে বর্জ্য প্রক্রিয়াকরণ যেটা, সেইটাকে খুব ভালোভাবে চালাতে হবে। যেগুলো জৈব পদার্থ রয়েছে, জৈব বর্জ্য রয়েছে, সেগুলোকে নিয়ে যাতে জৈব সার তৈরি করা যায় এবং সেগুলোকে যাতে জৈব সারগুলোকে বিক্রিও করা যেতে পারে বা কাউকে দেওয়াও যেতে পারে, কিছু স্কুল বিভিন্ন জায়গাতে দেওয়া যেতে পারে, মানুষ যাতে সেগুলোকে ব্যবহার করতে পারে। আর যেগুলো প্লাস্টিক জাত রয়েছে সেগুলো যেন প্রপারলি মানে রিসাইকেল করা হয়। যদি এটা না করা হয় তাহলে এরকম বড় বড় ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ের মতো হতে থাকবে এবং তার তলাতে যে জৈব বর্জ্যগুলো রয়েছে তার থেকে এরকম মিথেনের একটা স্তর তৈরি হবে এবং অক্সিজেনের সংস্পর্শ হলেই বিস্ফোরণ ঘটবে। তো এইটা হাওড়ার এই ঘটনাটা কিন্তু আমাদের অনেককেই আতঙ্কিত করবে এবং আমার মনে হয় যে আশেপাশে এটা নিয়ে মানে কর্পোরেশনকে এগিয়ে আসা উচিত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি আমরা কোনোভাবে কোনো কিছু হেল্প করতে পারি, আমরা সবসময় পাশে আছি। আসানসোলে তো মানে জাতীয় সড়কের দুই পাশেই ডাম্পিং গ্রাউন্ড, হ্যাঁ, আতঙ্কিত নতুন করে তৈরি করছে হাওড়ার ঘটনার পর। অবশ্যই যদি ওখানে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রপারলি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা আতঙ্কের ব্যাপার। তার কারণ হচ্ছে এই জাতীয় সড়কের উপর দিয়ে যানবাহন চলে এবং জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে খুবই অসুবিধাজনক ব্যাপার। এবং আমার মনে হয় এই নিয়ে খুব দ্রুত কোনো না কোনো জরুরি ভিত্তিতে পদক্ষেপ করা উচিত। আসানসোলে আমাদের যে গার্বেজ ডাম্পিং এর জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা প্রতিনিয়তভাবে তদারকি করে থাকি এবং সেখানে যাতে কোনো রকমভাবে অঘটন না ঘটে তার জন্য আমাদের সর্বদা আমরা তৎপর থাকি। সেখানে রেগুলার বেসিসে আমাদের রোড কাটিং করে আমাদের গাড়িগুলো যেগুলো ডাম্পিং করে সেই গাড়িগুলোকে আমরা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকানো হয় এবং সেই গার্বেজটা প্রতিনিয়ত আমাদের কিছুটা রিসাইক্লিং হয় এবং কিছুটা সেগ্রিগেশন হয়। 5 ভাগে এই গার্বেজটাকে ভাগ করা হয়, যেখানে প্লাস্টিকটাকে আলাদা করে দেওয়া হয়,
যেখানে আপনার একটা কম্পোনেন্ট বেরিয়ে আসে যেটা আপনার ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। তো এইভাবে গার্বেজ সেগ্রিগেশনের কাজ আমাদের সেখানে ডাম্পিং গ্রাউন্ডেই চলে। এছাড়াও আমরা নানা রকমভাবে কেমিক্যালস এবং পেস্টিসাইডস এসব ছড়ানো হয় যাতে সেখানে কোনো রকমভাবে পোকামাকড় বা অন্য কিছু সেখানে জন্মগ্রহণ না করে বা বৃদ্ধি না পায়। রেগুলার বেসিসে আমরা মনিটরিং করি। আমাদের কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তারা সেখানে রেগুলার মনিটরিং করছেন। তো সেভাবে সেরকম কোনো ঘটনা ঘটার মতন কোনো অবকাশ আসানসোলে নেই। বলছিলাম দাদা, সারাদিনে আসানসোল শহরে কত গাড়ি আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে যায় শহরে? মোটামুটি দেখতে গেলে সারাদিনে 200 গাড়ি যায়। 40-45টা ওয়ার্ডের সব ময়লা আবর্জনা না, আমাদের অ্যাকচুয়ালি হ্যাঁ 45টা মতন ওয়ার্ডের এক জায়গায় যায়, আর বাকি ওয়ার্ডগুলো আবার অন্যান্য ডাম্পিং গ্রাউন্ড আছে। ডাম্পিং গ্রাউন্ড আছে কালীপাহাড়িতে জাতীয় সড়কের পাশে। হাওড়াতে ঘটনা ঘটলো একটা বিস্ফোরণের না, ঘটনা। ওটা আমাদের নজরদারিতে সবসময় থাকে এবং আমাদের ওইটা তো প্রজেক্টও লেগে আছে যে সুরাট থেকে যেটা হচ্ছে সেটা দেখছেন আপনি, ওইখানে কাজও চলছে যে তাড়াতাড়ি ওই ডাম্পিং গ্রাউন্ডটা ক্লিয়ার করা হোক, সেটা নজরদারিতে আছে যে এরকম কোনো ঘটনা না ঘটে। হাওড়ার ঘটনার পর কি নজরদারি বাড়াবে? আমাদের সব চলছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বলছি, আশা